ক্যালেন্ডারের পাতা থেকে চলে যায় আরও একটি মাস। শিকদার মানুষগুলো ভিন্ন খুশিতে মেতে উঠেছে। তাদের বাড়ির ছোট মেয়ে বাড়িতে ফিরে আসছে, তাও নিজ পায়ে হেঁটে। বাড়ির প্রতিটা সদস্যের খুশির অন্তর নেই, তবে সেই খুশিতে সামিল হতে পারছে না শিকদার বাড়ির বড় ছেলের পরিবার। কোনো গোপন সমস্যার কারণে তারা রাজশাহীতে আসতে পারছে না, সেটা কি বাড়ির কেউ জানে না। রামিম মিথিলার ছেলেকে দেখতেও তারা আসতে পারেনি, কারণ জানতে চাইলে শুধু বলেছে সময় হলে নিজেরাই দেখতে পারবে। তাই আর কেউ ঘাটায়নি তাদের। এয়ারপোর্টের সামনে অপেক্ষারত আছে রামিম, রওনাক, সিরাত ও নাহিন। রওনাক ও তার পরিবার রাজশাহী যাচ্ছে না, তবে আজ মাস্টাফি ও সারাওকে নিয়ে যাচ্ছে তাদের বাসায়। এখানে রাত থেকে কাল সকালে তারা রাজশাহীর উদ্দেশ্যে রওনা করবে। কতগুলো মাস পরে নিজ দেশে পা রেখেছে তারা। এদেশের মাটিতে বাতাসের আপন আপন একটা ঘ্রাণ আছে। এয়ারপোর্টের দরজার বাইরে এসে সারাহ সর্বপ্রথম চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস টানে। তার এক হাত মাশরাফির হাতের মাঝে। মাশরাফির হাতে দুটো বড় বড় লাগেজ। আশেপাশে তাকিয়ে খুঁজছে পরিচিত মুখ। এদিকে সারা পারছে না খুশিতে লাফাতে। মাশরাফির কড়া দৃষ্টির মুখে পড়ে সেটা আর করতে পারছে না। উচ্চ দৃষ্টি এক সময়ে মিলিত হয় পরিচিত মুখগুলোর সাথে। সিরাত বোনকে দেখে এক ছুটে চলে যায় তার কাছে। দুবোন এতদিন বাদে দেখে দুজন দুজনকে জাপটে ধরে। সিরাত বোনকে নিজ পায়ে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ ছলছল করে ওঠে। সে নিজ চোখে দেখেছে ওই কঠিন মুহূর্তটা কিভাবে কাটিয়েছে তার বোন। তোদের ঝাপটা ঝাপটি শেষ হলে এবার চল। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। কেন, আপনার কি হিংসা হচ্ছে আমাদের দেখে? এ আপু, যা তো, তারে একটু ঝাপটাইয়া ধর। বেচারা মেলা কষ্ট পাচ্ছে, তাকে কেউ জড়াইয়া টরাইয়া ধরতেছে না। বিবাহিত মহিলারা কেন আমাকে জড়িয়ে ধরতে যাবে? এই মহিলার স্বামী যদি শোনে তুই এই কথা বলছিস, তোকে ওই খুঁটির সাথে বেঁধে রাখবে। সিরাত সারাওকে ছেড়ে দিয়ে মাশরাফির সাথে কুশলাদি বিনিময় করে। তাদের কথোপকথনের মধ্যে রওনাক ও রামিম এসে হাজির হয়। সাথে ছিল নাহিন। একে একে দুজনের মাশরাফির সাথে কোলাকুলি করে কুশলাদি বিনিময় করে রামিম এগিয়ে আসে বোনের দিকে। ভাইকে দেখে সারাহ আহ্লাদি হয়ে ওঠে। চোখের পানি নাকের পানি এক করে বুকের মধ্যে পড়ে থাকে। বোনকে নিজ পায়ে দাঁড়াতে দেখে রামিওর আবেগী হয়ে ওঠে। সারাহ ও নাহিলের মাঝে পূর্বের খুনসুটি লক্ষ্য করা যায়। সকলে পেছনে কথা বলতে বলতে আসছে। অন্যদিকে সারাহ নাহিলের হাত ধরে আগে আগে হাঁটা ধরেছে। দুজনে হেলতে দুলতে এগিয়ে যায়। গাড়ির কাছে আগে আগে নিজেদের জায়গা নিয়ে বসে পড়ে। দিন দুনিয়ার খেয়াল তাদের নেই, তারা নিজেদের গল্পে মশগুল। বাকি সকলে এসে গাড়িতে বসে। গাড়ি ছুটতে শুরু করে নিজ গন্তব্যের দিকে। বাসার সামনে এসে থামে। বাসার মধ্যে প্রবেশ করতেই সারা লুটিয়ে পড়ে সোফার উপরে। তা দেখে সিরাত বলে, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বিছানায় যাবি, ওঠ এখন। আপুরে, আমার শরীর আর চলছে না, ওঠ, আমি চালিয়ে নিয়ে যাচ্ছি। আপু। সিরাত তাকে টেনে তুলে নিয়ে নিজের ঘরে যায়। আজ তারা তিনজন এই ঘরেই শোবে। রামিম, রওনাক, মাশরাফি, নাহিলের ঘরে। সকলে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে কিছু সময় গল্প গুজব করে যার যার ঘরে চলে যায়। পরদিন সকাল সকাল খাওয়া দাওয়া সেরে সারাহ, মাশরাফি, রামিম বেরিয়ে পড়ে রাজশাহীর উদ্দেশ্যে। বাড়ির প্রতিটি মানুষ তাদের অপেক্ষায় বসে আছে। রাজশাহীতে পৌঁছায় তখন দুপুর গড়িয়েছে। সদর দরজায় এসে উপস্থিত হয় তারা। সায়রা মেয়েকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়ে। দরজার সামনে থেকে এক চোট কান্নাকাটির পূর্বে সেরে নিয়েছে। একে সবার সাথে আলাপ সেরে নিজেদের ঘরে যায়। কতগুলো মাস পর নিজের ঘরে এসে সারাহর মাঝে অন্যরকম অনুভূতি হচ্ছে। যেমনটা সে রেখে গিয়েছিল তেমনভাবে গুছিয়ে রেখেছে তার মা।
অ্যাক্সিডেন্টের পর কয়েক মাস নিচতলায় গেস্ট রুমেই থাকতে হয়েছে। ঘুরে ঘুরে প্রতিটা জিনিস দেখছে, শুয়ে দেখছে সব কিছু। ঘরে প্রবেশ করে কেউ আস্তে করে দরজা লাগিয়ে এগিয়ে যায় সারাহর দিকে। সারাহ ঠিকই বুঝেছে মানুষটাকে। 24 ঘন্টা একটা মানুষের সাথে কাটিয়েছে গত কয়েক মাস। তার শ্বাসের গতিটা পর্যন্ত তার নখ দর্পণে। মাশরাফি এগিয়ে এসে পিছন থেকে হাত গলিয়ে বুকের সাথে চেপে ধরে সারাহকে। সারাহর পিঠ গিয়ে ঠেকে মাশরাফির বুকে, কাঁধে মুখ গুজে গভীর শ্বাস টানে। সেভাবেই পড়ে রয় বেশ কিছু সময়। গোসলে যাবেন না? যাব একটু পরে। তাহলে আমাকে ছাড়ুন, আমি গোসল করে আসি। ও এভাবে থাকো, ভীষণ ক্লান্ত আমি, একটু এনার্জি দরকার। যত প্রকার নাটকীয় কথাবার্তা। এবার চুপ থাকো। সারাহ আর কি করার সেভাবেই দাঁড়িয়ে থাকে ড্রেসিং টেবিলের সামনে। চোখ তুলে দেখে নিজেদের অবস্থান। দুজোড়া চোখের মিলন গড়তেই সারাহ লাজে চোখ সরিয়ে নেয়। শিকদার বাড়ির ডাইনিংয়ে আজ বাহারি আয়োজন। টেবিল ভর্তি নানা পদের খাবার। সায়রা ও মনিরা মিলে হাতে হাতে খাবার বেড়ে দিচ্ছে। কতগুলো দিন পর ছেলে মেয়েদের নিজ হাতে খাবার বেড়ে খাওয়াচ্ছে। সারাহ কোনো মতেই খেয়ে ছোট মিথিলার ঘরে। মিথিলা ছেলেকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছেলে কাঁদছিল, তাই ছেলেকে ঘুম পাড়াতে এসে নিজেও ঘুমিয়ে পড়েছে। সারাহ পা টিপে টিপে বিছানার কাছে গিয়ে সাবধানে মিথিলার পেছন থেকে জড়িয়ে ধরে। ঘুমের মাঝে কারো টের পেয়ে হঠাৎই ঘুম ভেঙে যায় তার। আচমকা লাফিয়ে ওঠে সামনে। সারাহকে দেখে স্বাভাবিক হয়। ফাজিল মেয়ে, ভয়ে পাইয়ে দিয়েছ একদম। এভাবে কেউ ভয় দেখায়? আমি তো ভয় দেখাইনি, আমি তো ভালোবেসে জড়িয়ে ধরতে গিয়েছিলাম। তখন তুমি যদি ভয় পাও, এতে কি আমার দোষ? না, দোষ সব আমার হয়েছে। গুড, বাড়ির বউরা এমনই হতে হয়, সব দোষ নিজেদের ঘাড়ে টেনে নিতে হয়। ফাজিল। সারাহ লাফিয়ে বিছানায় উঠে বাবুর কাছে যায়। বাবুর দিকে ঝুঁকে দুগালে আদর দিয়ে বলে, কি গো ছোট্ট শিকদার, এভাবে পড়ে পড়ে ঘুমালে হবে? পুপিকে ওয়েলকাম করবে না? এত শব্দে রাইফের ঘুম ভেঙে যায়। চোখের সামনে অপরিচিত মুখ দেখে ঠোঁট উল্টিয়ে কেঁদে ফেলে। দেখেছো ননদি, তোমাকে ওয়েলকাম করছে। আরও উত্তম উপায় আছে তার কাছে, লাগবে তোমার। তুমি শিখিয়ে পড়িয়ে দিয়েছো না ছেলেকে যে আমি এলেই আমাকে দেখে এভাবে কেঁদে উঠে যেন আমি কিছুই বলিনি। এখন তোমার চেহারা দেখে সে যদি কেঁদে ফেলে, তাতে আমার কি করার? তুমি কি আমার চেহারাকে ভয়ঙ্কর বলতে চাইছো? তুমি বুদ্ধিমতী মেয়ে, বাকিটা বুঝে নাও। ফাজিল মহিলা, আজ আসুক আমার ভাই তোমার নামে নালিশ যদি না দিয়েছি আমি শিকদার বাড়ির ছোট মেয়ে না। তুমি তো এখন আর শিকদার বাড়ির মেয়ে নেই, শেখ বাড়ির বউ। এখানে বসে কাকা না করে নিজের বাড়ি যাও। অতিথি অতিথির মতো থাকবে। চলতে থাকে দুই ননদ ভাবির মিষ্টি ঝগড়া। তাদের মাঝে সম্পর্কটা বোনের চেয়ে কম নয়। এবারই প্রতিটা মানুষেরই ভালো, তা না হলে নির্বিঘ্নে এতগুলো বছর এক ছাদের নিচে কাটিয়ে দিতে পারত না। দেখতে দেখতে চলে যায় আরও 2টা সপ্তাহ। এতদিনের অপেক্ষার অবসান ঘটেছে। সিরাতকে আজ অন্য দিনের তুলনায় বেশি খুশি দেখা যাচ্ছে। সে অতি উৎসাহের সাথে ঘরের কাজগুলো সেরে দিচ্ছে। অন্যদিকে রনাপাজ হাসপাতালে যায়নি, নাহিলও স্কুলে যায়নি। 2 বাবা ছেলে মেয়ে ঘরের মধ্যে কিছু একটা করছে। সিরাত বার কয়েক ঘুরে এসেছে, দুজনকে ডেকেও খাবার টেবিলে আনতে পারেনি। কি শুরু করছো তোমরা? খাওয়া দাওয়া লাগবে না নাকি? আরছি, এই তো আর একটু সেই থেকে তো এই কথা শুনে আসছি। নাহিল বাবা, তুমি চলে এসো, তোমার বাবার খাওয়ার দরকার নেই, তুমি খেয়ে নাও। মা, একটা চর দেব তোমায়, 10টা বেজে গেছে, খাওয়া নাম নেই। এসো, আমি আসলে ভালো হবে না কিন্তু, ধমকের সুরে বলে নাহিল। অসহায় দৃষ্টিতে বাবার দিকে তাকায়।
রনকও ছেলের দিকে অসহায়ভাবে তাকায়। মানে এখানে তার কিছু বলার নেই, বললে সে নিজেই বিপদে পড়বে। সেদিন রাতের পর থেকে বেশ ভয়েই আছে রওনা। 19 থেকে 20 হলেই বউ ফনা তোলা সাপের মতো ফোঁস ফোঁস করে উঠে, চলো আব্বু, আমরা আগে খেয়ে আসি, তারপর বাকি কাজ করব, কেমন? ছেলের হাত ধরে বেরিয়ে আসে ঘর থেকে। সিরাত খাবার বেড়ে রেখেছে টেবিলে, যা ইতিমধ্যে ঠান্ডা হয়ে গেছে। সে ঠান্ডা খাবারই চুপচাপ খেয়ে ওঠে, আবারও ফিরে যায় নিজেদের বাকি কাজ সারতে। দুপুরে পর নাহিল ও রওনা রেডি হয়ে সোফায় বসে আছে, অপেক্ষা করছে সিরাতের আসার। সিরাত তৈরি হচ্ছে আর চোখে তাকায় বিছানার পাশে পাতানো দোলনার দিকে। এটাই সকাল থেকে দুই বাবা ছেলে মিলে সেট করেছে, এটা সেটা দিয়ে সাজিয়েছে, সাথে বাবুর প্রয়োজনীয় সকল কিছু গুছিয়েছে। ঠোঁটের কোণে মুচকি হাসি খেলে যায়। এতদিন যার অপেক্ষার দিন পার করেছে, অবশেষে সে আসতে চলেছে তাদের মাঝে। গাড়ি এসে থামে হাসপাতালের সামনে। একে একে 3 জন গাড়ি থেকে বের হয়ে ভেতরে প্রবেশ করে। কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে সকল ফর্মালিটিস পূরণ করে তারা যায় ছোট্ট রোজার কাছে, যে এখন নানির কোলে শুয়ে হাত পা নেড়ে খেলছে। সিরাত নিঃশব্দে পাশে গিয়ে বসে, বৃদ্ধার চোখে পানি। কিছুক্ষণ পর পর কপালে গালে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। সিরাত তার কাঁধে হাত রাখে। বৃদ্ধার শরীর কেঁপে ওঠে। চাচি, এত কান্নাকাটি করছেন কেন? ও তো আপনাদের ছেড়ে একেবারে চলে যাচ্ছে না, আপনারাও যাচ্ছেন আমাদের সাথে। চাচি, আপনাদের যখন ইচ্ছে যাবেন, থাকবেন, নিজের মেয়ের বাড়ি মনে করে থাকবেন। এভাবে কান্নাকাটি করলে কিভাবে নিয়ে যায় বলেন? বৃদ্ধা চোখ মুছে বলে, কি করি বলো মা, মাইয়াডার কথা মনে পড়তেছে। আর যদি ও বাইসা থাকতো। বৃদ্ধা এগিয়ে এসে বৃদ্ধার কাঁধে হাত দিয়ে বলে, ওসব ভেবে আর কষ্ট পেয়ে কি হবে বলো? সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাতে বিরাতে তো নানু ভাইকে নিয়ে যেতে অসুবিধা হবে। সে এগিয়ে বাচ্চাটাকে কোলে নেয়, রনকের দিকে এসে তার দিকে বাড়িয়ে দেয়। ওকে ওর মায়ের কোলে দেন। চাচা, এদিকে এসো। সিরাত বৃদ্ধাকে সাথে নিয়ে তাদের কাছে যায়। বৃদ্ধ হাত বাড়িয়ে সিরাতের কাছে দেয়। সিরাত ছলছল চোখে কাঁপা কাঁপা হাত বাড়িয়ে ছোট্ট নরম দু হাতের মাঝে বুকে জড়িয়ে নেয়। চোখ থেকে অজরে দ্বারা বয়ে যাচ্ছে। পরপর চুমু খায় গাল, কপালে। নিচু হয়ে নাইলকে দেখায়, নাহিলও চুমু খায় বোনের গালে। রনক এগিয়ে এসে মেয়ের মাথায় আদুরে হাত বুলিয়ে বলে, চলেন আম্মা, আমরা এখন বাসায় যাই। চাচা চাচি, আপনারাও চলেন। শেষবার ডাক্তারের সাথে কথা বলে বেরিয়ে আসে। সিরাত বেবি হুডের তাহলে দিয়ে জড়িয়ে নিয়ে বসে গাড়িতে। তার এক পাশে নাহিল, অন্য পাশে রোজার নানি। নাহিল পুরো রাস্তা বোনের সাথে গল্প করতে করতে এসেছে। বাচ্চাটা কি বুঝেছে কে জানে, পিটপিট করে চেয়েছে, শুধু দেখেছে। রোজা এখন মায়ের গ্র্যান্ড মায়ের উপস্থিতি চেনে। শেষ 2 সপ্তাহ সিরাত ডাক্তারের পরামর্শে রোজার সাথে অনেক বেশি সময় কাটিয়েছে। অনেক সময় রাতেও থেকেছে রোজার সাথে। বাড়িতে এসে কলিং বেল চাপে ভেতর থেকে দরজা খুলে দেয়। ভেতরে আয়শা ও রায়হান, তারা ফুল দিয়ে বরণ করে নতুন বাবুকে। ভেতরের দৃশ্য পাল্টে গিয়েছে। তাদের অনুপস্থিতিতে আয়শা ও রায়হান বসার ঘরটা সাজিয়েছে রং বেরঙের বেলুন দিয়ে। রোজার নানা নানি রোজাকে ঘিরে এত আয়োজন দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে। আসলে চোখ মুছে। অন্যদিকে রোজা পিটপিট করে চেয়ে সকলকে দেখে। আসার পর থেকে একল ওকল করে সে ক্লান্ত হয়ে গেছে। হই হুল্লোড়ে কেঁদে উঠে গলা ছেড়ে। রোজা মেয়ের কান্না দেখে তাকে ঠান্ডা করতে ব্যস্ত হয়ে পড়ে। রনক তাদের ঘরে পাঠিয়ে সে নিজে যায় মেয়ের খাবারের ব্যবস্থা করতে। যেহেতু পূর্বে এক বাচ্চা পালন করেছে সে, তাই তার অভিজ্ঞতাও আছে। মেয়েকে খাইয়ে দাইয়ে চুপ করায়।
সিরাত বিছানায় মেয়েকে কোলে নিয়ে বসে আছে। একপাশে রনব শুয়ে শুয়ে ফোন দেখছে, অপর পাশে নাহিল বোনের সাথে কথা বলছে। রোজার নানি বাড়িতে চলে গেছে, তাদের থাকতে বলা হলেও ব্যস্ততা দেখে চলে গেছে। সিরাত ফোন নিয়ে ভিডিও কল দেয় সারাহকে। সারাহ এখন একটু আধটু বই নিয়ে বসে। মাশরাফিও অফিসে যাওয়া শুরু করেছে। মাত্রই তারা রাতের খাবার খেয়ে এসে বসেছে। সারাহ টেবিলে বই উল্টে পাল্টে দেখছে, অন্যদিকে মাশরাফি শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। ফোনের কর্কশ শব্দে দুজনের মনোযোগ যায় সেদিকে। মাশরাফি বিছানার উপর পড়ে থাকা ফোনটা সারাহর বাড়িয়ে রাখা হাতে তুলে দেয়। সিরাতের কল স্বাভাবিক ভঙ্গিতেও রিসিভ করে শুরুতেই বেসে ওঠে নাহিলের মুখ। টুকটাক কথা বলে সিরাত ফোনটা নেয়। একটা জিনিস দেখবি সারা? কি আপু? ফোনের ক্যামেরা ঘুরিয়ে বাবুকে দেখায়। সারাহ ভাবে কোনো প্রতিবেশীর বাচ্চা। মাশাল্লাহ, কে ও? আমার মেয়ে। তাই ভালো তো। নাম কি? ডাকনাম রোজা। ভালো নাম লাইলা শেহের। আমাদের সবার নামের প্রথম অক্ষর দিয়ে একটা করে নাম। মানে তোমার কথা মাথার উপর থেকে যাচ্ছে। আরে সত্যিও আমাদের মেয়ে। একে একে সমস্ত ঘটনা খুলে বলে। সত্যি আপু, আমার বিশ্বাস হচ্ছে না। কবে আসবা রাজশাহী? আমার তো ওকে কোলে নেওয়ার জন্য হাত নিষ্পিস করছে। যাব, তোর ভাইয়া ছুটি ম্যানেজ করুক, তারপর যাব। গিয়ে ওর আকিকা দিতে হবে। দ্রুত চলে আসো। ভাইয়া থাক, তোমরা তিনজন চলে আসো। সে আমাদের একা যেতে দিবে না। দুই বোনের মধ্যে চলে বেশ কিছুক্ষণের আলাপ। মাঝে মাশরাফি এসেও জয়েন হয়। ও পাশ থেকে কল কেটে দেয়। সারাহ চেয়ার ছেড়ে উঠে সোজা চলে যায় মাশরাফির কাছে। তার সোজাসুজি দাঁড়িয়ে বলে, আমার একটা বাবু লাগবে। বড় হ, বাবু নেওয়ার বয়স হলে বাবু নেব। আমি তো বড়ই আছি। নি না, আমরা একটা বাবু। আপুরা যেভাবে নিয়েছে সেভাবে নিলেই তো হয়। মাশরাফি ফোন রেখে সরাসরি তাকায় সারাহর মুখের দিকে। এক হাত টেনে বুকের উপর ফেলে থুতনি ধরে মুখটা তার মুখোমুখি করে বলে, সিরাতের বেবি হবে না, তাই ওরা বেবি অ্যাডপো করেছে। আমাদের মধ্যে কারো তো সে সমস্যা নেই আল্লাহর রহমতে। তাহলে আমরা কেন বেবি অ্যাপোর্ট করব? আপনি তো বলেছেন এখন বেবি নেবেন না। তুই এখনও যথেষ্ট ছোট আর শরীর পুরোপুরি তৈরি নয় বেবি ক্যারি করার জন্য। যখন সময় হবে আমরা অবশ্যই বেবি নিব। যতগুলো চাও ততগুলোই নেব। কিন্তু আমার তো এখন এই টপিকে আমি আর কোনো কথা শুনতে চাই না। লাইট অফ করে কাছে আসো। মাশরাফির কথায় সারাহ পুরো শরীর কেঁপে ওঠে। ধীর গতিতে গিয়ে লাইট অফ করে বিছানায় আসে। মাশরাফি এগিয়ে যায় স্ত্রীর নিকট, ঝুঁকে সারাহর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আই নেড প্লেস দ্যাট এক্সিস্টস অনলি ইন ইউ। ইউ হুশ। কোনো কথা নাড়াততা কাটে উন্মাদনা। ভারী শাসক দুজন মানবীর প্রেম মিশ্রিত স্বরে। এরপর 4 দিনের মাথায় রনব তার পুরো পরিবার নিয়ে হাজির হয় শিকদার বাড়িতে। বাড়ির সকলে তাদের দেখে যেমন আনন্দিত হয়েছে তেমনি অবাক হয়েছে কোলের ছোট্ট বাচ্চাটাকে দেখে। তাদের আসার খবর কেবল সারাহ ও রাবিয়া জানত। তাই তো দুই বোন একদিন আগেই চলে এসেছে। রাবিয়া ও আহসানের ঘরেও আসতে চলেছে নতুন সদস্য। 5 মাস চলছে তার। মেয়ের এই সময়টা আজমল শিকদার আলাদাভাবেই যত্ন নিচ্ছে তার। যে কাজ একজন মায়ের করার কথা সে সকল কাজ আজমল শিকদার নিজে করছেন। নিত্য নতুন খাবার নিয়ে আসেন। মেয়ের মুখ ফুটে বলতে দেরি, হাজির করতে দেরি হয় না তার। গত 2 মাস তিনি মেয়ের কাছেই থেকেছেন। গতকালই মেয়েকে সাথে নিয়ে শিকদার বাড়িতে ফিরেছেন। ছেলের সাথে দূরত্ব থাকলেও মেয়ে প্রাণ
রাবিয়াও বাবার প্রতি টানটা ভিন্ন। যেমনটা হয় মেয়েদের ক্ষেত্রে, ছোটবেলা থেকে রৌনকের টানটা ছিল মায়ের প্রতি আর রাবিয়ার বাবার প্রতি। সকলে এসে ভিড় জমিয়েছে বসার ঘর। এক এক জনের মনে এক প্রশ্ন। সবার কৌতূহল দমাতে রৌনক একে একে সব কিছু খুলে বলে। সব কিছু শুনে সকালের মাঝে নতুন আনন্দ ধরা দেয়। ছোট্ট রোজাও একল ওকল করে ঘুরে ঘুরে দেখছে সব কিছু। সিরাত রোজাকে অন্যদের কাছে রেখে সে গিয়ে কোলে নেয় রাইফকে, চুমু দিয়ে ভরিয়ে তোলে। ছোট্ট বাচ্চাটার মুখ এক পর্যায়ে কেঁদে ওঠে। এই এক স্বভাব তার। অপরিচিত কারো কোলে সে যেতে চায় না, গেলেও কান্নাকাটি করে একাকার করে ফেলে। তাকে মিথিলার কোলে দিয়ে মেয়েকে নিয়ে ঘরে যায়, সাথে করে নাহিলকেও নিয়ে যায়। লাগেজ থেকে কাপড় বের করে নাহিলের হাতে ধরিয়ে দিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। সে বিছানায় বসে মেয়ের গায়ের জামা খুলে গা মুছিয়ে পাতলা গেঞ্জি পরিয়ে দেয়। এর মাঝে রওনা এসে হাজির হয়। আপনি একটু বসুন ওর কাছে, আমি ওর জন্য দুধ বানিয়ে নিয়ে আসি। আচ্ছা যাও, আমি আসছি আমার মাম্মার কাছে। সিরাত ফ্লাক্স নিয়ে চলে যায়। কিছু সময় পর ফিরে আসে ফ্লাক্স ভর্তি গরম পানি নিয়ে। ফিডারে পানি নিয়ে তাতে প্রয়োজন মতো ফর্মুলা দুধ দিয়ে গুলিয়ে নেয়। হাতের পিঠে নিয়ে চেক করে বিছানার কাছে ফিরে আসে। নাহিলও তার মধ্যে গোসল সেরে এসেছে। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। রৌনকের থেকে রোজা নিতে গেলে সে বলে, আমার কাছে দাও, আমার মাম্মাকে আমি খাইয়ে দিচ্ছি, তুমি গোসল করে আসো। আপনি করবেন না? করব, তুমি যাও আগে, আমি রোজকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে যাব। নাহিল তুমি খাওয়াতে গেলেই ও কাঁদবে। বাচ্চা পালনের পূর্ব অভিজ্ঞতা না থাকায় সে ঠিকঠাকভাবে রোজকে সামলাতে পারে না। তাই তো রৌনক যত সময় বাসায় থাকে মেয়েকে খাওয়ানো, ঘুম পাড়ানো সবটাই সে করে। সেরা তো কথা না বাড়িয়ে লাগেজ থেকে কাপড় নিয়ে গোসলে যাবে এমন সময় নাহিলকে নজরে আসে যে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মুখে ক্রিম লাগাচ্ছে। ওপাশে যে চুলের পানিতে গেঞ্জি ভিজে যাচ্ছে সে খেয়াল তার নেই। সিরাত নিজের তোয়ালে নিয়ে গিয়ে দাঁড়ায় নাহিলের পিছনে। চুলটা যে মোছনি, পানিতে গেঞ্জি ভিজে যাচ্ছে সে খেয়াল আছে আপনার? তুমি মুছে দাও। হ্যাঁ আমি তো মুছে দেব, বড় ভাই হয়ে গেছো, এখন কদিন পর বোনের দায়িত্ব নিতে হবে না? বোনকে খাইয়ে দিতে হবে, গোসল করিয়ে চুল মুছে দিতে হবে, স্কুলে নিয়ে যেতে হবে। ঘুরে সিরাতের কোমর জড়িয়ে ধরে পেটে মুখ ঘুষে বলে, সব করব, আমি বোনের সব কাজ করব আর তুমি আমার কাজ করবে, তাহলেই তো হয়ে গেল। পাজি ছেলে আমার, যাও এখন বাবার কাছে থাকো, আমি এসে খাইয়ে দেব তোমাকে। এখন বের হবে না, বিশ্রাম নাও, ঠিক আছে? যাও, আমি কোথাও যাচ্ছি না। সিরাত চলে যায়। নাহিলও বোনের কাছে যায়। রৌনক মেয়েকে এক বাহুতে শুয়ে নিয়ে খাওয়াচ্ছে, এটা সেটা বলে। রোজাও মনোযোগ দিয়ে বাবার কথা শুনছে। নাহিল গিয়ে রৌনকের গা ঘেঁষে বসে বোনের সাথে গল্প করে, এটা সেটা এনে দেখায়। দুটো দিন পেরিয়ে যায়। রৌনক মেয়ের আকিকা উপলক্ষে বড় সড়ক দেখে একটা ছাগল কিনে এনেছে। আর সাথে ছিল তার দুই ভাই। আগামীকাল আকিকা, বেশ ভালো আয়োজন করা হয়েছে। আত্মীয় স্বজন সব দাওয়াত করেছে। এই আকিকার মাধ্যমে সবার সাথে পরিচয় করিয়ে দিতে চায় ছোট্ট রোজার। সবাইকে জানাতে চায় রোজা তাদের মেয়ে। ভবিষ্যতে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে, তার ক্ষুদ্র চেষ্টা মাত্র। সকালে থেকে আয়োজন চলছে। বাইরে ছাগল জবাই করা হয়েছে, এখন তার মাংস কাটাকাটি করছে। রৌনক নিজে সকল কাজে উপস্থিত থেকেছে, হাতে হাত লাগিয়ে সব করেছে। কতক্ষণ আরাফাত শিকদার নাতনিকে কোলে নিয়ে সারা বাড়ি ঘুরছে। আবার কতক্ষণ আজমল শিকদার দুই ভাই নতুন নাতনি পেয়ে দিন দুনিয়া ভুলে বসেছে।
দুপুরের নামাজের পর খাওয়া দাওয়া আয়োজন করা হয়েছে। আজ তারা সপরিবার একই রঙের পোশাক পরেছে। রনক ও নাহিল পরেছে হালকা ল্যাভেন্ডার কালারের পাঞ্জাবি। নিজে থেকে পরিবেশন করছে খাবার, সাথে রামিম, ইশতিয়াক, মাশরাফিও আছে। আরও আছে নাহিল, বড় ভাইয়ের মতো সব কাজে হাত লাগিয়েছে সে। খাওয়া দাওয়া শেষে সকলে উৎসুক হয়ে বসে আছে রোজাকে দেখার জন্য। সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে সিরাত মেয়েকে নিয়ে নিচে নামে। সে আজ ল্যাভেন্ডারের শাড়ি আর মেয়েকে পরিয়েছে একই রঙের ফ্রক। ফর্সা শরীরে ফুটে উঠেছে পোশাকটা। নিচে এসে মেয়েকে ধরিয়ে দেয় রনাফের কোলে। রনাফ ঘুরে ঘুরে সকালের সাথে পরিচয় করিয়ে দেয়। অন্যদিকে নাহিল মায়ের আঁচল ধরে ঘুরছে। সিরাত হাসি মুখে রনাফের নানা বাড়ির আত্মীয়দের সাথে কথা বলছে, বিশেষ করে রনাফের বড় খালা রহিমা ও মুন্নি মামির সাথে, যারা বিয়ের পর তার চেহারা নিয়ে নাজের সাথে তুলনা করেছিল। এমনকি নাহিলের সৎ মা বলে এক কটু কথা শুনিয়েছিল। খালামণি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আসার পর তো তোমার দেখাই পেলাম না। বাবু কাঁদছিল তো এত লোকজন দেখে, তাই পর বাবা ওকে নিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছিল। ও মেয়ে তো মাশাল্লাহ। তা শুনলাম তো তোমার বাচ্চা কাচ্চা হবে না তো এখন? আল্লাহ দিয়েছেন, দোয়া করবেন আমাদের ছেলে মেয়েদের জন্য। দোয়া তো সব সময় করি। একে আমাদের দাদুভাই নাকি কথাবার্তা তো বলে না। ও একটু চুপচাপ স্বভাবের, সবার সাথে হঠাৎই মিশতে পারে না। দুদিন থাকেন, দেখবেন মিশে গেছে। আব্বু কথা বলো, তোমার আর একটা দিদা হয় সে। সালাম দাও দিদাকে। আসসালামু আলাইকুম দিদা, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? কোন ক্লাসে পড়ছো? আমিও ভালো আছি। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। মাশাল্লাহ, অনেক বড় হয়ে গেছো দেখছি। চেহারাও বাপের মতোই, খালি চোখ দুইটা মায়ের মতো পেয়েছে। দোয়া করি আরও বড় হও। এভাবে টুকটাক কথা বলে সেখান থেকে মায়ের হাত ধরে চলে আসে। এবারও তার পিছনে কথা বলতে ছাড়েনি। এবারও বলেছে এখন নিজের মেয়ে হয়েছে, এখন কি আর সতীনের ছেলের দিকে খেয়াল থাকবে? আরও কত কি। এবার আর সিরাত তাদের কথায় মন খারাপ করে না, কেননা কিছু মানুষের স্বভাবটাই এমন, যতটা করো তাদের মন পাওয়া যায় না। তারা একসাথে অনেক ছবি তুলে সিরাত ঠিক করেছে এগুলো সে অ্যালবামে রাখবে। এখান থেকে সবচেয়ে সুন্দর ছবিটা বড় করে ফ্রেমে বাঁধিয়ে তাদের ঘরে টাঙিয়ে রাখবে। রাজশাহীতে 5 দিন মতো থেকে তারা আবারও ফিরে আসে ঢাকায়। আবারও শুরু হয় গতানুগতিক নিয়মের সংসার। সকালে উঠে স্বামী সন্তানের জন্য খাবার তৈরি করা, টিফিন রেডি করিয়ে স্কুলে পাঠানো, রনাপের খাবার গুছিয়ে দিয়ে হাসপাতাল পাঠায়। ঘরের কাজ গুছিয়ে সারাটা দিন কাটে মেয়েকে নিয়ে। স্কুল ছুটির পরে নাহিলকে স্কুল থেকে আনা। পুরো বিকেলটা নাহিল বোনের সাথেই কাটায়। রাত হলে পড়তে বসে। সে সময়টা রোজাকে রনাফি রাখে। ছোট রোজার বাবাকে পেলে কিছুই লাগে না, মুখে মুখ লাগিয়ে আ করে বাবার কথার সাথে তাল মেলায়। রাতের খাওয়া দাওয়া শেষে ঘুম। এভাবেই দেখতে দেখতে তাদের দিন কেটে যায়। তেমনই একদিন সন্ধ্যার পর রনাফ হাসপাতাল থেকে ফিরে ফ্রেশ হয়ে বিছানা থেকে শ্রম মেরে মেয়েকে কোলে তুলে নেয়। রোজার বয়স এখন 11 মাস। আউ করে অনেক কিছুই বলে সে। ছোট্ট থেকেই সে কাঁদে কম। রনাফ মেয়েকে নিয়ে সিরাতকে পড়তে বসিয়ে দিয়ে নাহিলের কাছে যায়। নাহিলও তখন মায়ের বকুনি খেয়ে বোতা মুখে বই খুলে বসেছে। ছেলের মরিন মুখ দেখে মাথায় হাত বুলিয়ে বলে, মন খারাপ কেন? আমার বাবার মা বকেছে। নাহিল উপর নিজ মাথা নাড়ে। কেন বকেছে? আমার বই বোনকে খেলতে দিয়েছিলাম, বোনও বই ছিঁড়ে ফেলেছে। আমিও পড়ছিলাম না, তাই বকেছে। যেহেতু একবার বকা খেয়ে ফেলেছে, এটা নিয়ে দ্বিতীয়বার আর কিছু বলল না সে। মাকে কি তাহলে বকা দেব? নাহিল তড়িৎ গতিতে বাবার দিকে তাকায়। মাকে কেন বকবে? আমার বাবাটাকে বকেছে, এতে
সে মন খারাপ করেছে, এখন তো তাকেও বকতে হয়, তাই না? না, মাকে বকবে না, আমি দুষ্টুমি করেছি তাই মা আমাকে বকেছে। মা তো কোনো দুষ্টামি করেনি, তাহলে কি মাকে বকবো না? কিন্তু তোমার যে মন খারাপ হয়েছে, মা রেগে আছে, কথা বলছে না তার জন্য। এখন কি করলে মন ভালো হবে? মা এসে আদর করে আমার সাথে কথা বললে মন ভালো হয়ে যাবে। তো যাও মায়ের কাছে, যদি আরও রেগে যায় রাখবে না, তুমি যাও। আর যদি রাগেও তুমি আদর করে দিলে রাগ ভেঙে যাবে। বাবার কথায় সাহস সঞ্চয় করে মায়ের ঘরে পা রাখে সিরাত। আর চোখে একবার ছেলেকে দেখে, পড়ায় মন দেয়। নাহিল পা টিপে টিপে পিছনে গিয়ে দাঁড়িয়ে পেছন থেকে গলা জড়িয়ে ধরে। সিরাত মনে মনে হাসে, তবুও মেয়েকে রাগ দেখিয়ে ছাড়িয়ে নিতে চায় তার হাত। নাহিল শক্ত করে ধরে রাখে, কাঁধে মুখ ঘষে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, আমি আর বোনকে বই নিয়ে খেলতে দেব না, আর পড়া বাদ দিয়ে খেলবো না। তুমি রাগ করে থেকো না, কথা বলো আমার সাথে। তুমি কথা না বললে আমার মন খারাপ হয়। তুমি আমাকে আরও বকে দাও, তবুও কথা বলো। নাহিল, ছাড়ো আমাকে, আমি রেগে নেই তোমার ওপর। তুমি তো বড় হয়ে গেছো, এখন তো তোমার ইচ্ছা মতো যা খুশি করতে পারো। আমার কথা না শুনলেই বা কি, আমি রাগ করলেই বা কি আসে যায়? যাও তুমি খেলো। না, আমি আর কখনো খেলবো না, তোমার সব কথা শুনবো। প্লিজ আর রাগ করে না, কথা বলো না প্লিজ। এখন বলে আধ ঘন্টা পর ঠিকই তোমার পেছনে আমার চিল্লাতে হবে। তাই ঠিক করেছি, আমি কথাই বলবো না, যা মন চাই করো। নাহিল এবার চোখের পানি ছেড়ে দেয়। তার কথা গলায় আটকে যাচ্ছে, তবুও খুব কষ্টে আওয়াজ বের করে, মা, আমি আর দুষ্টামি করব না। আর না তুমি আমাকে মার দাও, আমি কিছু বলবো না। তুমি তুমি কথা বলো আমার সাথে। ছেলের কান্নায় মায়ের মন গলে যায়। সে নাহিলকে টেনে সামনে এনে কোলে বসায়, এক হাতে চোখ মুখে গালে চুমু খেয়ে বলে, নাহিল তো মায়ের লক্ষ্মী ছেলে, মা কি করে তার উপর রেগে থাকে? মা আর রেগে নেই সোনা, এত বড় ছেলে এভাবে কাঁদে, বোন দেখলে তো লজ্জা দিবে। নাহিল মায়ের কথায় খুঁড়ে গলা জড়িয়ে কাঁদে, মুখ গুজে রাখে। এখনও হেঁকসে তুলছে সে। দরজায় দাঁড়িয়ে রওনা পুরো দৃশ্যটা দেখে ঠোঁটের কোণে খেলে যায় প্রাপ্তির হাসি। একটা সময় এই মেয়ের সাথে মিনিটে মিনিটে ঝগড়া লাগতো তার ছেলের। কম নালিশ করেনি তখন, আর আজ একটু বকা দিতে চেয়েছে তাও দিতে দিবে না। এতটুকুই চেয়েছিল, একটা জঞ্জাটহীন সংসার। ঘুমন্ত মেয়েকে নিয়ে আসতে ঘরে ঢুকে বিছানায় শুয়ে দিয়ে, রাত হয়েছে তো খাবে না? তুমি যাও, আমরা আসছি। চলো আব্বু, আমরা খেয়ে আসি। মাশরাফির ফিরতে আজ অনেক রাত হয়। বসার ঘরে অন্ধকার, কেবল সিঁড়িতে একটা কম আলোর লাইট জ্বলছে। ক্লান্ত শরীরটা টেনে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। ঘরে গিয়ে দেখা সেখানেও আলো নেই। সারাহ ঘুমিয়ে আছে ভেবে সে আর আলো জ্বালায় না। ফোনের লাইট জ্বালিয়ে কাবার্ডের কাছে যায়। হঠাৎই পেছন থেকে দুটো হাত তার কোমর বেয়ে বুকের কাছে উঠে আসে। হাতের মালিককে চিনতে সেকেন্ড সময় লাগে না। এখনো জেগে আছো কেন? আপনার জন্য অপেক্ষা করছিলাম। বিছানায় যাও, আমি আসছি। না না, কেন? আপনাকে কিছু দেখানোর আছে। ফ্রেশ হয়ে এসে দেখি না, এখনই মাশরাফির ফোঁস করে শ্বাস ছাড়ে। পেছন ঘুরে সারাহকে বুকের সাথে মিশিয়ে রেখে এগিয়ে গিয়ে ঘরের লাইট জ্বালায়। নজরে আসে লাল টুকটুকে শাড়ি পরা ছোট্ট বউটাকে। মাঝরাতে শাড়ি পরিয়ে হার্ট অ্যাটাক করানোর প্ল্যান করেছ? সারাহ লাজুক হেসে মাথা নিচু রেখে হাতটা তুলে মাশরাফির মুখের সামনে ধরে। মুঠো মিলতেই মাশরাফি বুক কুঁচকে আসে। হাত থেকে বক্সটা তুলে উল্টে পাল্টে ভালো করে দেখে। সারাহকে নিজে থেকে আলাদা করে কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থাকে। এই যে ট্রুথ সারা। সারা হ্যাঁ বদক মাথা নাড়ে। হালকা করে মাথা উঁচু করে মাশরাফির মুখটা একবার দেখে। বেশ থমথমে। সারা ভয় পেয়ে যায়।
আমি বারণ করেছিলাম। সারাহ চোখ ছলছল করে ওঠে। আপনি খুশি হননি? মাশরাফি এবার সরাসরি সারাহর চোখের দিকে তাকায়। খানিকটা সময় চুপ থাকে। সারাহর চোখে পানি গড়িয়ে গালে পড়েছে। মাশরাফি আচমকা এগিয়ে গিয়ে ঝাপটে ধরে সারাহকে, কোলে তুলে ঘুরতে শুরু করে। সারাহ তো ভয়ে মাশরাফির কাঁধ চেপে ধরে রেখেছে। মাথা ঘুরছে আমার, পড়ে যাব তো। নামান। কে শোনালি রে জান? আমি তো পাগল হয়ে যাব খুশিতে। ফাইনালি আমার প্রোডাক্ট লঞ্চ হতে যাচ্ছে। মাশরাফির কথায় সারাহ আহম্মক বনে যায়। লোকটার মাথা আসলেই গেছে, না হলে এভাবে কেন বলে? সারাহকে নামিয়ে সারা মুখ চুমুতে ভরিয়ে তোলে, কপালে কপাল ঠেকিয়ে রাখে। মাশরাফির চোখ ভিজে উঠেছে, এক ফোঁটা গড়িয়েছেও বোধ হয়। দুজনের চোখে আজ সুখের অশ্রু। রাতের খাওয়া শেষে নাহিলকে রুমে পাঠিয়ে ঘরে আসে সিরাত। দেওয়ালে লাগানো ছবিটার সামনে দাঁড়িয়ে পড়ে। রোজার আকিকার দিনে তোলা তাদের সপরিবারের একটা ছবি, যেখানে রোজা সিরাতের কোলে, নাহিল মায়ের কোমর জড়িয়ে ধরে বোনের দিকে তাকিয়ে আছে পেছন থেকে। রনব তাদের একসাথে দুহাতে জড়িয়ে ধরে রোজার দিকে তাকিয়ে আছে। ছবিটা সিরাতের খুব পছন্দের, একদম জীবন্ত মনে হয়। তাই তো ঢাকায় ফিরে এটাকে বাঁধিয়ে ঘরে টাঙিয়ে রেখেছে। ধীর গতিতে দুটো শীতল হাত পেঁচিয়ে ধরে তার কোমর। পরিচিত ঘ্রাণ জানান দেয় প্রিয় মানুষটার উপস্থিতি। কাঁধে নাক ঘষে গভীর শ্বাস টেনে নেয়। সিরাত হালকা হেসে বলে, কী ব্যাপার জনাব, আজ এত আদর দেখাচ্ছেন? মেয়ে রেখে আপনার সময় হলো বইয়ের কাছে আসার? আপনি তো পুরোটাই আমার একটা আদুরে ছানা, আমার বড় বাচ্চা। সবার আগে তো আপনি। সে তো দেখতেই পাচ্ছি। আমাদের মা ছেলেকে আপনার চোখে পড়ে না। চোখ খুলে মেয়ে, ঘুমানোর আগেও মেয়ে। কোথায় বউ, কথায় ছেলে দেখার প্রয়োজন মনে করেন না। মেয়ে হলেই হলো আপনার। খালি যে মেয়ে মেয়ে করছো, মেয়ে কি আমার একা? আপনার কাজ সহজ করতেই মেয়েকে আমার কাছে রাখি, যাতে তোমাদের পড়ার ক্ষতি না হয়। এখন ভালো করতে গেলেও দোষ। ঘুমানোর সময়ও তো পাত্তা দেন না, খালি বলেন ঘুমাও, এখন ভোরে উঠতে হবে, ডিস্টার্ব করো না, আমি ক্লান্ত। আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পেরেছি। তুমি কি কোনোভাবে আমাকে কাছে ডাকছো? মানে সরাসরি বললেই পারো আমাকে তোমার দরকার। আমি তো তোমারই, যখন ইচ্ছা ডাকতে পারো। এখন লজ্জা পেলে চলে? সিরাত রনপের ইশারা বুঝতে পেরে তার বাহুতে কিল দিয়ে বলে, অশ্লীল লোক কি বলি আর উনি কি বলে? সারাদিন মাথার মধ্যে এসব ঘুরে ছাড়ুন আমাকে। সিরাত মুচড়ামুচড়ি করে রনব ভালো করে জাপটে ধরে আরও ভালো করে মিশিয়ে নিয়ে বলে, ধন্যবাদ মিসেস, আমার জীবনে সুখ হয়ে আসার জন্য। আমার বাচ্চাদের মা আপনি, আমার আস্ত একটা সুখ, আমার প্রণয়ী আপনি, আমার সমাপ্তের প্রণয়। আর ধন্যবাদ আমার বাচ্চাদের বাবাকে আমার জীবনটা গুছিয়ে দেওয়ার জন্য, আমাকে এত সুন্দর একটা সংসার দেওয়ার জন্য, ফুলের মতো দুটো বাচ্চা মা বানানোর জন্য, আর এত ভালো একটা মানুষ উপহার দেওয়ার জন্য। বলছো তাহলে আমি ভালো? ভালোকে ভালো বলতে ক্ষতি কি? যদিও মাঝে মধ্যে অসভ্য হয়ে যান, তবে ক্ষমা করাই যায়। একটা চুমু দাও, কি কোনো খুশিতে? এই যে এত ভালো একটা বর পেয়েছো, এই খুশিতে এই শখ কত, এত সুখ সুখ লাগে কেন? সিরাত মাথা ঘুরিয়ে রনপের সোয়াল চেপে ধরে খাড়া নাকের ডগায় ঠোঁটের পরশ এঁকে দেয়। দুজনের দৃষ্টি ফ্রেমে বন্দি ছবির দিকে, যে ছবিতে এক ফালি সুখ ঘরা দেয়। ফ্রেমে চোখ রেখে রনব গলার সুর তোলে, তুমি ছাড়া নেই তো আমার সুখের আলো। তোমারই মতো এমন করে ভালোবাসবে কে বলো? পরের শীত সব সম্পর্ক শুরু হয় না ভালোবাসা দিয়ে। কিছু ভালোবাসা জন্ম নেয় দায়িত্ব আর নীরব সহনশীলতা প্রয়োজন থেকে। একবার ভালোবেসে ঠকে গিয়ে দ্বিতীয়বার ভালোবাসতে ভয় পাওয়া মানুষটার জীবনেও ভালোবাসা আবারও এসে সুখ হয়ে ধরা দিয়েছে। মা হতে না পারা মেয়েটাও দু সন্তানের মা হয়ে উঠেছে। সংসার মানে কেবল একসাথে থাকা নয়, সংসার মানে একে অপরের ভোগ ত্রুটি, অপূর্ণতা, দুঃখগুলোকে আপন করে পাশে থাকা। এই সংসারে কেউ কাউকে
নি তারা একে অপরকে পেয়েছে আশার আলো হিসেবে। তাদের গুরুত্বটা ভালোবাসা দিয়ে হয়নি, তবে সমাপ্তিতে প্রণয় এসে ধরা দিয়েছে। তাই তো বলি, তোমার আমার গল্পের সূচনা নয়, সমাপ্তির প্রণয় হয়ে এসো। সমাপ্ত গল্প, সমাপ্তির প্রণয়। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আর আমার চ্যানেলটিতে নতুন নতুন গল্প পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।